আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা নিশ্চয়ই একটি আলোচনা সবসময় শুনেছেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র দেশ বাংলাদেশই ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র ছিল দীর্ঘদিন। 15 বছর অন্তত এটি তো মোটা দাগে বলাই যায়। দক্ষিণ এশিয়ার সকল দেশ যখন এক এক করে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কেউ চলে গেল চীন ব্লকে, কেউ চলে গেল পাকিস্তান ব্লকে, কেউ চলে গেল আমেরিকার ব্লকে, তখন বাংলাদেশই ছিল একেবারে ভারতের সঙ্গে একাট্টা। তার নানা রকম যেই ভূ রাজনৈতিক যেই কর্মকাণ্ড, উন্নয়ন এবং যে অবকাঠামো নির্মাণ, দেশের মধ্যে দিয়ে যে ট্রানজিট সুবিধা বিস্তৃত করা, রেল সংযোগ, সড়ক, বন্দর ব্যবহার, বিভিন্ন চুক্তির আলোকে বলা যায় যে এত চমৎকার একটি খুব অনুগত বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ছিল ভারতের পক্ষে, সেটি আর অন্য একটি দেশও ছিল না। আফগানিস্তান হাতছাড়া হয়েছে, তার হাতছাড়া হয়েছে মিয়ানমার, হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ। মালদ্বীপের ব্যাপারটা তো আরো মারাত্মক, যে সেখানে যে ছিল ভারতীয় কিছু সৈন্য, তাদেরকে রীতিমতো সময়সীমা দিয়ে তাদেরকে বের করে দেয়া হয়। তার বিপরীতে বাংলাদেশের সাথে সেই চমৎকার সম্পর্ক। প্রায় 25-30 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে বাংলাদেশ যেই সুবিধা দিয়ে আসছে ভারতকে এবং ভারত যে সুবিধা পেয়ে আসছে, সেটি একেবারেই মানে যেটি অন্য আর কোনো দেশের সঙ্গে, অন্তত নিকটতম প্রতিবেশী অন্য কোনো দেশের সাথে তেমন একটি সম্পর্ক স্থাপন করতে পারেনি ভারত। 5 তারিখে গণঅভ্যুত্থানের পর টোটাল ভূ রাজনীতির যে দৃশ্যপট, সেটি কিন্তু পাল্টে গেল। এখন কি বলা যাবে যে বাংলাদেশ আগের মতো ভারতের একেবারে অনুগত রাষ্ট্র, একেবারে অনুগত বন্ধু রাষ্ট্র? না, বলা যাবে না। তার ইঙ্গিত কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রকাশ করেছেন। ভারতীয় অন্তত 2টি গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বাংলাদেশের বিষয়ে ভারতের যে নীতি, তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এখনো তিনি শপথ নেননি, কিন্তু তার আগেই তিনি যেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার মধ্যে 2টি খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে, তিনি বলছেন যে ভারত যদি তার এই নীতি বাংলাদেশের ব্যাপারে যদি অব্যাহত রাখে, তাহলে 7 সিস্টারের ব্যাপারে বাংলাদেশকে চিন্তা করতে হবে। এটি ভারতের জন্য একটা বড় ধরনের একটা থ্রেট। আরেকটি বলেছেন যে বাংলাদেশের যেই ভোটবিহীন যে নির্বাচন, মানে ক্রমাগতভাবে হয়ে গেছে, সেখানে ভারত কোনোভাবেই বাংলাদেশের মানুষের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়নি, যার কারণে বাংলাদেশের মানুষ ভারতের ব্যাপারে ক্ষুব্ধ। সর্বশেষ ছিল যে যখন তিনি সারা বিশ্বকে বলেছে যে ছাত্রদের প্রাণ রক্ষা করার জন্য এবং বিপুল যে প্রাণহানি, সেই ঘটনায় পদক্ষেপ নিতে, সেখানে বিভিন্ন দেশ, বিশ্বের পশ্চিমা দেশগুলো মূলত সাড়া দিলেও সাড়া দেয়নি ভারত। তারা বলেছে যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একেবারে স্পেসিফিকভাবে এই কথাগুলো উল্লেখ করে কিন্তু প্রফেসর ইউনূস তীব্র সমালোচনা করেছে এবং বলেছে যে আপনাদের দেশকে বলুন যে তাদের পররাষ্ট্রনীতি যাতে পরিবর্তন করে। তো পরিষ্কার, এবং এখন ভারতের সংকট আরো বাড়ল যে বাংলাদেশের গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে তারা এখনো আশ্রয় দিয়ে রেখেছে তাদের দেশে, এবং এটি নিয়ে ভারতের ভেতরও তোলপাড় হচ্ছে। তারা মনে করে যে যদি দীর্ঘদিন শেখ হাসিনা ভারতে অবস্থান করে, তাহলে এটি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে যাবে। এখন এক সময় যখন নাকি বঙ্গবন্ধু হত্যার পর 75-এ তখন আশ্রয় দেয়া, তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একেবারে সম্পূর্ণ ভিন্ন। তখন তিনি কেবলই বঙ্গবন্ধুর কন্যা ছিলেন, এখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন 15 বছর তার নানা কর্মকাণ্ডে এবং ভারতকে দফায় দফায় ব্যবহার করা, ভারতের কাছ থেকে কোনো দাবি আদায় করতে না পারা এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে অবাধে বিভিন্ন
গণস্বার্থবিরোধী চুক্তি করা, এসব বিষয় গুলো সামনে চলে এসছে। এবং তিনি যেহেতু সম্প্রতি শক্ত হাতে এই আন্দোলন দমন করতে যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে বাংলাদেশে, তার দায় বর্তেছে তার উপর। সুতরাং এইরকম একজন অভিযুক্ত, যার সাথে এক সাপে নেউলের সম্পর্ক ইউনূসের বা বিরোধী দলগুলোর সঙ্গে, এখন তারাই ক্ষমতায়। তো সুতরাং আর যে ইউনূসকে তিনি সাজা দিয়েছেন রীতিমতো, মানে কারাগারে শুধু যাওয়া বাকি ছিল তার, এছাড়া মানে 15টা বছর মামলায় মামলায় জর্জরিত করেছে। এবং ইউনূস সম্পর্কে যে ধরনের বক্তব্য, তাচ্ছিল্যপূর্ণ, সুদখোর, গরিবের টাকা মেরে দেওয়া, তারপরে হচ্ছে রক্ত চোষা, এই সমস্ত কথাবার্তা বলেছেন। এবং ক্ষমতা লোভী, গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকার জন্য তার এই এত কিছু তার আকাঙ্ক্ষা। তো এখন ভাগ্যের নির্মম পরিহাস যে শেখ হাসিনার চেয়ারেই বসবেন হচ্ছে ডক্টর ইউনূস। তো সব মিলিয়ে এখন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া এবং টিকে থাকা, তাহলে ভারতের পক্ষ থেকেও মানে যেই বাংলাদেশকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়া বা সম্পর্কটা স্বাভাবিক করা, এটা যথেষ্ট কঠিন হবে। ফলে বোঝাই যায় যে তার একমাত্র যেই আস্থার দেশ ছিল, বন্ধুত্বের দেশ ছিল বা অনুগত দেশ ছিল, যাই বলা হোক না কেন, সেটিও কিন্তু হাতছাড়া হয়ে গেল। অর্থাৎ ভারতের আশেপাশে আর কেউ থাকলো না বন্ধু রাষ্ট্র হিসাবে বা তার ঘনিষ্ঠ মিত্র হিসাবে। ফলে পুরো ভূ রাজনীতির চেহারা কিন্তু পাল্টে গেল পট পরিবর্তনের ফলে, বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয়, সেই অভ্যুদয়ে এখন ভারতের অবস্থান কোথায় বাংলাদেশের সঙ্গে, সেটি নির্ণয় করতে হয়তো আরো কয়েকটা দিন সময় লাগবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।